গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন, আরেকটি ১১ আসতে পারে, এই শঙ্কা করছে। এটার জবাবে যেটা বলতে চাই, হ্যাঁ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই। দেশে ফেরার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল শেখ হাসিনার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশত্যাগী হাসিনা ছাড়াও আরো 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা 15 জন যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, সেই 15 জনকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতেই আছেন। আর একজন পলাতক আছেন বলে তারা বলেছেন, তিনি হলেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে আছেন বলে তারা বলেছেন, তিনি হলেন মেজর জেনারেল কবির আহমেদ। মেজর জেনারেল কবির আহমেদ ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে। তার পরিবার নিয়ে তামা বিল দিয়ে এবং বিভিন্ন চেকপোস্টের কথা বলা হচ্ছে। কিন্তু এরই মাঝে ডক্টর পিনাকি ভট্টাচার্য তার কিছু তথ্য শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে। সেখানে তিনি লিখেছেন যে এখনো কবির আহমেদ ভারতে পালাতে পারে নাই, বাংলাদেশের ভিতরেই আছে। সে ভারতে পালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে গত 9 তারিখ থেকে। কিন্তু এই 9 তারিখ থেকে এখনো কোনো প্রাইভেট গাড়ি চলাচল করে নাই। এই পোস্টগুলা দিয়ে, যেই পোস্টগুলা থেকে বাংলাদেশ এবং ভারতের সাথে ব্যবসা বাণিজ্য হয়, সেখানে ট্রাক এবং বিভিন্ন যানবাহন চললেও প্রাইভেট গাড়ি বা প্রাইভেট গাড়িতে যাওয়ার কোনো চলাচলের ব্যবস্থা হয়নি। তাই এই জায়গায় ডক্টর পিনাকি ভট্টাচার্যের তথ্য অনুপাতে মেজর জেনারেল কবির আহমেদ বাংলাদেশের ভিতরেই আছে, ভারতের সন্নিকটে কোথাও দিয়ে সে পারাপার হওয়ার চেষ্টা করছে। এই কারণে ডক্টর পিনাকি ভট্টাচার্য তার কোন ফেজ হতে পারে, দাড়ি রেখে, টুপি পরে, চশমা পরে সে কিভাবে যেতে পারে, তার কিছু নমুনা ফটোও ডক্টর পিনাকি ভট্টাচার্য আরেকটি পোস্টে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন। তাই বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে যেই ভাই বোনেরা বসবাস করেন তাদেরকে অনুরোধ করেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যে সেনাবাহিনীর এই কবির আহমেদ যাতে পালাতে না পারে, ভারতে না যেতে পারে, আপনারা গ্রেফতার করবেন এবং তাকে পুলিশের হাতে তুলে দিবেন। এই হলো বর্তমান সিচুয়েশনটা। যেই সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের হুঙ্কারে দেশের ভাগ আর বিড়াল একসাথে পানি খেত, সেই ভাগ এখন বিড়ালের ভয়ে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না। তার মানে আপনি যদি অপরাধী হয়ে যান, তার আগে আপনি যত হুঙ্কারওয়ালা ভাগার সিংহ হন, বিড়ালের কাছেও আপনি মাথা নত করতে বাধ্য হবেন যদি আপনি অপরাধী হন। তাই অপরাধ করার আগে ভেবেচিন্তে করলে আর এই সমস্যা কবিরের জন্য এবং অন্যান্য সেনা অফিসারের জন্য হতো না। এবং পুলিশ, র্যাব, বিডিআর, আনসার থেকে শুরু করে যাদের অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তারাও যদি এখান থেকে শিক্ষা নেন, তাহলে ভবিষ্যতে আর কোনো এরকম অপরাধী সরকারের কোনো বাহিনীতে তৈরি হবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। মাঝে মাঝে শফিকুল আলম একটু অতিরিক্ত কথা বলে, একটু বেশি কথা বলে। আমরা অনেকেই তাকে বলে থাকি যে একটু বেশি কথা ছেড়ে দেওয়ার জন্য। তবে আবার এই বেশি কথার ভিতরে তার যে একটা দায়িত্ব, যেহেতু সে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার একটা দায়িত্ব থাকে যে সিভিল এবং সেনাবাহিনীর ভিতরে বা সেনাবাহিনীর আভ্যন্তরীণ ভাবে তারা যেন ভয় না পেয়ে যা, তাদেরকে শান্ত রাখার জন্য, তাদের ভিতরে যাতে আতঙ্ক কাজ না করে। যে এই 15 জন মানে টোটাল 24 জন সেনা অফিসারের যে এখন নাম আসলো, এরপরে আবার কার নাম আসে, তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে বলে আমরাও জানতে পেরেছি। এই আতঙ্কটা না আসার জন্য শফিকুল আলমের একটা পলিসি হতে পারে। শফিকুল আলম এখানে যা বলেছেন, শনিবার বাসসকে প্রেস সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। কথাটা সুন্দর, এই মুহূর্তে নেই, কিন্তু ভবিষ্যতে হবে না। যাদের 170 থেকে 80 জনের নাম আইসিটিতে আসছে, সেই 170-80 জনের নামই বাই সিরিয়ালি আসবে এবং তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করবে। এই বিশ্বাসটাই আমি করছি। আপনাদের বিশ্বাস আপনারা কমেন্টস করে মতামতে লিখবেন। এখানে লেগেছে, শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গড়া গুজব। মন গড়া গুজব। আসলেই শফিকুল আলম হয়তোবা মুখ দিয়ে বলছেন, আসলে এটা গুজব নয়, এটাই রাইট, এটাই সত্য যে এই 24 জনের পরে আবার 24, আবার 50, আবার 40, এরকম করে নামটা বাই ক্যাটাগরি অনুপাতে কে কতটুকু অপরাধ করেছে বা কে কোন সেক্টরে অপরাধ করেছে, এবার যাদের নামে করা হয়েছে তাদেরকে করা হয়েছে তারা গুমের সাথে জড়িত থাকার কারণে। গুম করে যে যেরকম ইলিয়াস আলী সহ বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেরকম মারা হয়েছে, এরকম আরো জামাত শিবিরের অনেক মানুষকে মারা হয়েছে গুম করে। সেই গুমের সাথে যারা জড়িত, গুম করে আয়না করে রাখার সাথে যারা জড়িত, তাদেরকে এই মুহূর্তে তাদের নামে ওয়ারেন্ট জারি
হয়েছে, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার হেলিকপ্টার দিয়ে গুলি করা, প্রাইভেট রাস্তা গাড়ি চালিয়ে গুলি করা, রাস্তার ভিতরে বন্দুক পেতে গুলি করা, এই সমস্ত মানুষগুলার নাম বাই সিরিয়ালি আসবে, সেটাই আমি বিশ্বাস করি। আপনাদের বিশ্বাস করার 100% অধিকার আছে, যে আপনারা কোনটা বিশ্বাস করেন আপনাদের মন্তব্য দেখব। এখানে তিনি বলেছেন বিভ্রান্ত তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের ভিতরে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভিতরে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। শফিকুল আলম আরো বলেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে। পেশ সচিব জানান সেনা গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিআই এর বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নাই। তাহলে ডিজিএফআই কে বিলুপ্তের ঘটনাও, কথাও, আলোচনাও চলছে। মানে এরকম একটা সংস্থা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে, আর থাকবে না, এই পরিকল্পনা সরকারের নেই। মানে এই সরকারের নেই বলার অর্থ হলো এই নিয়ে আলোচনা বা গুজব বা পর্যালোচনা চলছে। বাংলাদেশের ভবিষ্যতে ডিজিআইএফ এর মতন একটা গোয়েন্দা সংস্থার দরকার আছে কি নাই। সংস্থাটির সীমাবদ্ধতা ও বহির্দেশীয় গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে। মানে ডিজিএফআই কে মানে সংস্কার করে আধুনিকরণ করা বা তাদের ভিতরে অন্যায়, অপরাধ, ভুল করার রাস্তাগুলা বন্ধ করে দিয়ে নতুন করে ডিজিএফআই সাজানোর চিন্তা সরকার করছে। যেমনটা র্যাবকে নিয়ে সরকার চিন্তা করছে। কয়েক হাজার র্যাবের সদস্য এখন অনেকটা অলস বসেই সরকারের পয়সা খাচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই র্যাবের অনেক অফিসারদের নাম অপরাধের তালিকা আনার পরে তারা এখন মূলত কার্যক্রমে যেই ফোর্সটা আগের মতো ছিল সেই ফোর্সটা এখন আমরা দেখতে পাই না, বা দেশের জনগণের কল্যাণে তারা ওইভাবে কাজ করছে না। ভয় আতঙ্ক কাজ করছে, কার কি অপরাধের খতিয়ান কখন বের হয় সেই দুশ্চিন্তা র্যাবের সদস্যদের ভিতরে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন আরেকটি ১-১১ আসতে পারে, কখনো এই শঙ্কা করছে। কখনো প্রধান উপদেষ্টা, কখনো প্রধান বিচারপতির সঙ্গে এটার জবাবে যেটা বলতে চাই, হ্যাঁ, আমরা তথ্য দিচ্ছিলাম। পরক্ষণে যখন বিএনপি দেখছে বা দেখবে, যে আবার স্বাভাবিক, আর অলরেডি তো দেখছে আবার আলোচনা, আবার স্বাভাবিক, যে বাংলাদেশে জামাত ইসলামী প্রফেসর ইউনূসের সাথে ক্ষমতা আসবে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি বললেন যে জনপ্রিয়তা, জনসমর্থন এখন জামাতের দিকে। এক বছর পরে গিয়ে ইউনূস এই কথাটি তাকে বলতে কূটনীতিকরা, ব্যবসায়ীরা সবাই এখন জামাতের দিকে ঝুঁকছে। এটাই তো প্রমাণিত হয়ে গেছে। জামাত ক্ষমতা আসা ঠেকাতে বিএনপি ১-১১ ডেকে আনতে দ্বিধাবোধ করবে না। ইউনূসকে ফেলে দিতে চাইছে এমন তথ্য, যেমন আপনারা দেখেছেন এটাকে ওয়াকারুজ্জামানকে ইউনূসকে ডাকসুতে শিবির জিতছে, এবং আমরা যখন এটা দেখে শতভাগ আন্তর্জাতিক ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচন বানচাল করার সব ধরনের চেষ্টা বিএনপি করেছে। একটি রাজনৈতিক বড় নিজেরা বর্জন করে, মব সৃষ্টি করে এবং ভোট বাতিলের দাবি জানিয়ে, পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নানানভাবে তারা এই চেষ্টা করেছে। এখন ছোট্ট একটা বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা, জাতীয়ভাবে যখন দেখবে যে জামাত ক্ষমতা আসবে, তখন 111 ডেকে এনে নির্বাচন বানচাল করা, স্থগিত করা, জামাত ক্ষমতায় আনার আশা ঠেকাতে বিএনপি সবকিছু করতে চাইবে। তবে হিসাব আছে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল চাইলে বড় বড় মিছিল করতে পারতো, করেছে তো, জাহাঙ্গীরনগরে করেছে। যদিও অনেকে বলেন সেই 81 সালে শিবির জেতার পর 228 রুল পুড়িয়ে দিয়েছিল, তছনছ করে দিয়েছিল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, কত কিছু। কিন্তু এবার তো বিজয় মেনে নিয়েছে কার্যত। আরে ভাই, এবার ছাত্রদলের সক্ষমতা আছে, তারা যা পেরেছে তা তো করেছে। তারা মিছিল করেছে জাহাঙ্গীরনগরে। আবার নির্বাচন বানচাল করতে তারেক রহমানের লোকজন সাভার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেলের কাছে ফোন দিয়েছিল যে ভাই আমাদের কিছু হেল্প করেন। ওই ব্রিগেডিয়ার জেনারেল বলেছে যে আমরা কি করব দেখি, মানে কিছু করার নাই, সুযোগ পাইনি। মানে পার্শ্ববর্তী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ক্যান্টনমেন্ট থেকে হেল্প নিয়ে হলো কারচুপির একটা চেষ্টা তারেক রহমান করেছিল। আমাদের কাছে তথ্য এসেছে কোন ব্রিগেডিয়ার জেনারেলের কাছে হেল্প চেয়েছিল, কোন অফিসারের কাছে কে ফোন দিয়েছিল আমরা জানি। এরা আবার এতটাই ধৈর্যা গোপন রাখতে পারে না। পুলিশ এবং যারা বিএনপি শিক্ষক, তাদের কাছে তো হেল্প চেয়েছিলই। শিক্ষকরা অনেকে চেষ্টা করেছে এবং যে কারচুপি করতে পারেনি তারপর অনেকে পদত্যাগ করেছে, ওইগুলোর বিরুদ্ধে শাস্তি নেওয়া দরকার। কারচুপি করতে না পেরে পদত্যাগ করেছে সম্ভবত 4 জন বা 5 জন। ভবিষ্যতে এদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে দেওয়া যাবে না। কারচুপি না করে করতে পেরে পদত্যাগ করেছে, হোয়াট এভার, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন। বাস্তবতা হচ্ছে এটা, মাঠে এসে বিজয় মানি না, এই মানি না, সেই মানি না, এটা করার যুগ নাই। কারণ সাপোজ জামাতকে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তাহলে সেই জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসলে সেই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার সক্ষমতা জামাত। কিন্তু পর্দার অন্তরালে যদি 111 খেলার চেষ্টা করে, এটা করা সম্ভব, যদিও তাও সফল হতে দিবে না। জনগণ সঠিক লাইনে থাকলে এবং সজাগ থাকলে 111ও ঠেকিয়ে দিবে।
সেনা সমর্থিত 111 বেসিক কনসেপ্ট হচ্ছে সেনা সমর্থিত। সেনা সমর্থিত কোন সরকার এভাবে জনগণ মানবে না। বলতে চাই না। সেটা ইউনুসের পতন হতে পারে, ইউনুস চলে যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সম্পূর্ণ সিভিলিয়ান একটা জাতীয় ঐক্যমতের সরকার আসতে পারে। কিন্তু সেনাবাহিনী ঠিক করে দিবে পর্দার অন্তরাল থেকে দেশ চালাবে ওয়াকার, উপরে শো থাকবে অন্য কেউ, না এটা জনগণ মানবেই না, তরুণ প্রজন্ম মানবে না, জেনজি মানবে না। আপনার ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে, আপনি ডিরেক্ট কু করতে পারবেন না, ইনডিরেক্ট কু করবেন, এটাও মানবে না জনগণ। অতএব কনক্লুশন হচ্ছে বিএনপি যদি 111 ডেকে আনে, 111 আসলে এটা বুঝবেন যে বিএনপি ডেকে আনছে এবং কেন ওই জামাত ক্ষমতা আসে ঠেকাতে, এছাড়া 111 কোনো যৌক্তিকতা নেই। ওটা পারবে না, বিএনপি পারবে না, জনগণ এসে 111 ঠেকিয়ে দিবে। তো যারা 111 আনতে যাইবে তাদের আমছালা সব যাবে, ফলাফল হবে এটা। এই বন্দোবস্ত চলছে। তা আমরা যদি আলোচনা জারি রাখি যে কোনো 111 আমরা মানব না, হয় ইউনুসের অধীনে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন, আর ইউনুসের যদি চিত্তে না কুলায় ইউনুস চলে যাক, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্য কোনো সিভিলিয়ান গভর্নমেন্ট এসে নির্বাচন দেবে, সংস্কার করতে হবে, সংস্কারের বিষয়ে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তো এই জায়গায় দর্শক আমরা যদি আলোচনা জারি রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে কার্যকর হতে পারবে না। আরেকটি 111 আসতে পারে শঙ্কা রাশেদের। নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 111 নেমে আসবে বলেছেন রাশেদ খান। হ্যাঁ, রাইট। এখন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কারা চাইবে? সংস্কার ইউনুস যদি করে তাহলে বিএনপি চাইবে। কেন চাইবে জানেন? এই যে দেখেন, জাকসুতে পরাজিত হয়ে বিএনপির ভারতপন্থী বা বর্তমানে যারা কার্যকর অংশ তারা কি বলছে? যে কারচুপি হয়েছে, ইউনুস জিত দিয়ে দিয়েছে শিবিরকে, 8 মাস আগেই নির্বাচন হয়ে গেছে। এখানে কি কর্তৃপক্ষকে দায়ী করছে? অতএব ঢাবি ভিসির ক্ষেত্রে ভিসির পদত্যাগ চাই বলেছে না? তাহলে সাপোজ কিছু স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো, যখন দেখবে যে বিএনপির জনপ্রিয়তা নাই, বিএনপি হারবে, তখন তারা বলবে এই সরকারের পদত্যাগ চাই, ইউনুসের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে না। এই বিএনপি চাইতে পারে। তবে হ্যাঁ, বিএনপি ইউনুসের অধীনে নির্বাচন চাইবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তারা দেখবে যে না, ওই যে লন্ডনে যে গোপন সমঝোতা হয়েছে ওইটার উপরে ইউনুস আছেন, কারচুপি করে সমঝোতা করে বিএনপিকে 240 আসনে জিতিয়ে দিবে। ইউনুস যদি এটা পারেন তাহলে ঠিক আছে। তাছাড়া যেমন প্রফেসর ইউনুস স্থানীয় সরকার নির্বাচন শুরু করে দিলেই বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাইবে। এবং রাশেদের কথা ঠিক যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কনসেনসাস হওয়া কঠিন হবে। যেমন এই আমাদের বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর ইউনুস সরকারকে অনেকে আপত্তি সত্ত্বেও বুকে পাথর চেপে হলেও মেনে নিয়েছে, কিন্তু এখনকার বুকে পাথর চেপে হলেও মেনে নিবে না, অনেকে সরাসরি বিদ্রোহ করবে, যেটা মানি না, আর নিজের মন মতো সবকিছু হবে, এটা ভেরি টাফ। এজন্য সবচেয়ে এবং রাশেদের কথা ঠিক যে এই পরিস্থিতিতে 111 আসতে পারে। এবং বিএনপি যেই দেখবে যে সব জায়গায় আমরা হারছি, আমাদের জনপ্রিয়তা নাই, ইউনুসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তখনই তারা বলবে যে ইউনুস চাই না অন্য কেউ। আপনি লিখে রাখেন এটা চাইবে। সাপোজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা নির্বাচন হবে, এতে সন্দেহ নাই, এটা কেউ ঠেকাতে পারবে না। কলেজগুলোতেও হবে, বড় বড় কলেজ যেমন বিএম কলেজ, বিএল কলেজ, কারমাইকেল কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে। এই জায়গায় এরপরে যদি সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়ে যায় এবং নিশ্চিত। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।